শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছে সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, তলিয়ে গেছে রাজধানীর অনেক সড়ক, জলাবদ্ধতা ও যানজটের চরম ভোগান্তি। তৃতীয় দফায় বন্যার কবলে সিলেট অঞ্চল, বাড়ছেই নদ নদীর পানি, উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় বেড়েছে পানিবন্দী মানুষের সংখ্যা। ঢাকার বাজারে আরেক দফা বেড়েছে কাঁচামরিচ, পেঁয়াজ সহ বিভিন্ন নিত্যপণ্যের দাম, ক্রেতাদের ক্ষোভ, তদারকি জোরদারের দাবি। এবার বিস্তারিত সংবাদ। কয়েক ঘন্টার বৃষ্টিতেই মোটামুটি তলিয়ে গেছে ঢাকা। কোথাও কোমর পানি, কোথাও হাঁটু পানিতে বিভিন্ন প্রয়োজনে বের হওয়া নগরবাসীর ভোগান্তি ওঠে চরমে। সকাল ৬টা থেকে শুরু হয়, ৯টা পর্যন্ত একটানা চলে ঝুম বৃষ্টি। ৩ ঘন্টার ৬০ মিলিমিটার বৃষ্টিতে ডুবে যায় নগরের অনেক রাস্তা ও অলিগলি। যারা প্রয়োজনে রাস্তায় নেমেছেন তারা পড়েন ভোগান্তিতে। গ্রিন রোড, কারওয়ান বাজার, মানিক মিয়া এভিনিউ, কল্যাণপুর, শাহজাহানপুর, মতিঝিল, গুলিস্তান, মালিবাগ রেলগেট, মৌচাক মগবাজার, পশ্চিম তেজতুরি বাজার, তেজকুনিপাড়া, ধানমন্ডি, পশ্চিম শেওড়াপাড়া বর্ডার বাজার, দক্ষিণ মণিপুরের মোল্লাপাড়া সহ বেশিরভাগ রাস্তায় পানি জমে দেখা দেয় জলাবদ্ধতা। অনেক রাস্তায় বন্ধ হয়ে যায় যান চলাচল। কোথাও কোথাও পানির কারণে বন্ধ হয়ে যায় সিএনজি চালিত অটোরিকশা সহ ব্যক্তিগত গাড়ি। যানবাহন সংকটে অনেকেই পানি মারিয়ে গন্তব্যের দিকে রওনা দেন। ছুটির দিনেও বিভিন্ন সড়কে দেখা দেয় ভয়াবহ যানজট। বৃষ্টি থামার পর জলাবদ্ধতা কমতে থাকলেও এখনও অনেক সড়কেই পানি রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল থেকে বৃষ্টি কমবে। পানি মনে করেন কোমর পানি টানতে তো কষ্ট হইবে, গরিবের তো কষ্ট ফেলা হয়। জলাবদ্ধতার কারণে আমি যাইতে পারতেছি না। আমার গাড়ি যদি আমি নিয়ে যাই মাঝপথে বন্ধ হয়ে যাবে। বাজারে পানি কমে না, পানির জন্য কাস্টমার আসতে পারে না। সরকারে পারে না এই জায়গাটা একটু উঁচা করে দিয়ে একটু রোড গাট করে দিতে। আমাদের বাসার নিচে পানি ঢুকে যায়। এই যে বাজারে এখন যাব আজকে শুক্রবার, সেটাও যেতে পারি না। যে ছোটখাটো ব্যবসা করি, এখানে পানি ঢুকে সব মালামাল অনেক সময় নষ্ট হয়ে যায়। জলাবদ্ধতার খবর জানাতে রাজধানীর পল্টনের নাইট অ্যাঙ্গেল মোড় থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার নুরুন্নাহার উইলি। পল্টন এলাকার জলাবদ্ধতার পরিস্থিতি কেমন দেখছেন? সুমাইয়া, আসলে সকালে বেশ কয়েক ঘন্টার বৃষ্টিতেই পুরো ঢাকা শহরই ডুবে গেছে। আমরা আসলে সেই বনানী থেকে পল্টন পর্যন্ত আসতে প্রতিটি রাস্তাতে আসলে পানি দেখেছি, এবং আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এই দিকে আসলে নয়াপল্টন, এবং নয়াপল্টনে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এত বেশি পানি জমেছে যে গাড়ি চলাচল করতে পারছে না, এমনকি মানুষ হেঁটে যাওয়াও আসলে খুবই দুষ্কর। এবং মানে সিএনজিগুলো একের পর এক দেখছি নষ্ট হচ্ছে, ব্যক্তিগত গাড়ি সেগুলো বেশ কয়েকটি গাড়ি আমরা দেখেছি নষ্ট হয়ে গেছে। এবং যদি একটু এখানে আসলে দাঁড়ানোর মতো পরিস্থিতি নেই, এত বেশি পানি জমেছে। এবং আমরা কিছু আসলে যাত্রীদের সাথে, যদিও আজকে শুক্রবার অনেক অফিস আদালত বন্ধ, সে কারণে হয়তো অনেকে বের হননি, তবে বেশ কিছু পাবলিক পরীক্ষা ছিল এবং সেগুলোর কারণে কিন্তু অনেকেই আসলে বেরিয়েছেন, এবং তাদের সাথে আমরা আসলে কথা বলার চেষ্টা করেছি। তারা বলছিল যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে খুব মানে 3 থেকে 4 ঘন্টা সময় লেগে যাচ্ছে, এবং যানবাহন পাওয়া যাচ্ছে না। যে কয়েকটি পাওয়া যাচ্ছে সেটিও আসলে বিভিন্ন সময় বৃষ্টির কারণে আসলে নষ্ট হয়ে যাচ্ছে। এবং আরেকটু যদি বলি, এই দিকেটাই যদি আমরা দেখানোর চেষ্টা করি, আসলে কাকরাইল মোড় থেকে শান্তিনগরের দিকে ওই রাস্তাগুলোতে আসলে আরও বেশি পানি উঠেছে। বড় গাড়ি যে বাস আমরা দেখছি চলাচল করছে, সেই বাস চলাচলেও আসলে দেখতে পাচ্ছি যে সমস্যা হচ্ছে। সুমাইয়া, ধন্যবাদ উইলি। পল্টন থেকে জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন নুরুন্নাহার উইলি। দর্শক, জলাবদ্ধতা ও যানজটের খবর জানাতে বিজয় সরণি এলাকা থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার আনোয়ার হোসেন। আনোয়ার, ওই এলাকার পরিস্থিতি কেমন দেখছেন? সুমাইয়া, আজকে ভোর 6টা থেকে 9টা পর্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে ঢাকায়, যে কারণে ঢাকার সকল সড়কই কিন্তু আসলে পানিতে তলিয়ে গেছে। আমি এখন
বিজয়নগরে আছি এবং এখানে আসলে কিন্তু এই প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিত্র দেখতে পাচ্ছেন। এই সামনের রাস্তা কিন্তু পুরোটাই এখন পানিতে তলিয়ে গেছে, যে কারণে যান চলাচল আসলে এখানে আসলে খুব বেগ পেতে হচ্ছে। আমি সকাল 12টা থেকে যে এখন বাজে 2টা, অর্থাৎ মহাখালী থেকে এই জাহাঙ্গীর গেট পার হয়ে এই পর্যন্ত আসতে আমার 2 ঘন্টা সময় লেগেছে, যেহেতু এখানে যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না এবং মানুষও আসলে প্রচণ্ড ভোগান্তির মধ্যে পড়েছে। আজকে যেহেতু ওয়ার্কিং ডে না, যে কারণে মানুষ হয়তো আজকে কম বের হয়েছে, কিন্তু যারা জরুরি প্রয়োজনে বেরিয়েছে তারা সবাই কিন্তু আজকে আসলে পথে এসে আটকা পড়ছে এবং ঢাকার বিভিন্ন এলাকার অবস্থা কিন্তু একই রকম। আমি সকালে বনানী থেকে কাকলি সিগন্যাল পর্যন্ত আমি প্রচুর পানি দেখেছি। মহাখালী ডিওএইচএস এবং মহাখালী ফ্লাইওভারের নিচে রেল ক্রসিংয়ের ওই অংশটুকুতেও প্রচুর পরিমাণে পানি জমেছে, যে কারণে গাড়ি চলাচল করতে পারছে না। অনেক গাড়ি আসলে পানির মধ্যে আটকে গিয়েছে, সেগুলোতে পানি প্রবেশ করেছে, সিএনজিতে পানি প্রবেশ করেছে, যে কারণে সেগুলো বন্ধ হয়ে গেছে। সব মিলিয়ে আসলে একটা ওয়াটার লগিংয়ের পাশাপাশি আসলে যানজটও আসলে তৈরি হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন যে এই প্রধানমন্ত্রীর কার্যালয়ের পানির কারণে ডান পাশের যে সড়ক, সেই সড়কে কিন্তু যানবাহন চলাচল করতে পারছে না, যানবাহনগুলো আসলে দাঁড়িয়ে আছে এবং যারা যানবাহনের যাত্রী তারা আসলে বাধ্য হয়ে নেমেও পড়েছে এবং তারা হেঁটে পার হওয়ার চেষ্টা করছে, কিন্তু পানি যেহেতু সামনে প্রায় কোমর সমান পানি, যে কারণে তারা আসলে অনেকে যেতেও পারছে না। সবাই আসলে এখন স্টাক হয়ে আছে, দাঁড়িয়ে আছে। সব মিলিয়ে বলা যায় আসলে এটা ঢাকার শুধুমাত্র এই বাংলা মোটর, এই বিজয় সরণি বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিত্র শুধু এরকম না, ঢাকার অন্যান্য এলাকাতেও কিন্তু আসলে আজকে এই অবস্থা তৈরি হয়েছে। তবে বিকেলের পরে আজকে আর বৃষ্টি হওয়ার তেমন সম্ভাবনা নেই, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, যে কারণে সকালে যে পানিটা জমেছে সেটা হয়তো আগামী 2-3 ঘন্টা নাগাদ আস্তে আস্তে নামতে শুরু করবে। বিকাল নাগাদ পরিস্থিতি হয়তো কিছুটা স্বাভাবিক হয়ে আসতে শুরু করবে। সুমাইয়া, ধন্যবাদ আনোয়ার। বিজয় সরণি এলাকা থেকে জানাচ্ছিলেন আনোয়ার হোসেন। দর্শক, এরপর জলাবদ্ধতার খবর জানাতে রাজধানীর মিরপুরের আনসার ক্যাম্প এলাকা থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার মাহমুদুল হাসান। মাহমুদ, ওখানকার পরিস্থিতি কেমন দেখছেন? এই মিরপুর 1 নম্বরের এই যে বিভিন্ন এলাকার এই ভেতরের রাস্তাগুলো প্রায় হাঁটু পানি থেকে বলছেন যে এখানে কোমর এবং কোমর অবধি ছাড়িয়ে গেছেন। এখানে আজকে সকাল থেকে যে টানা 4 ঘন্টা বৃষ্টি হয়েছে, সে বৃষ্টি থেকে মানুষের এখানে এই এলাকা সহ মিরপুরের পুরো এলাকাটার মানুষ এখানে সাফার করেছে, তারা ভোগান্তিতে পড়েছেন। এখানে কেউ ঘর থেকে বের হতে পারেন, যারা খুব গুরুত্বপূর্ণ কাজে বের হয়েছেন শুধু তারাই বের হয়েছেন। এর আগে আমি কিছু মানুষের সঙ্গে কথা বলেছি, বিশেষ করে এই পাশে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটি পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষায় যারা অংশ নিতে এখান থেকে গিয়েছেন, অনেকে যাতায়াতের জন্য এই রিক্সা অথবা অন্যান্য যে যানবাহনগুলো রয়েছে তারা সেগুলো না পেয়ে কিন্তু কোমর পানি হেঁটে এসে এখানে তারা স্কুলে পরীক্ষায় অংশ নিয়েছেন এবং তারা বারবারই বলছেন যে এই দীর্ঘ জীবন যারা এখানে বসবাস করছেন তারা বলছেন যে একটু বৃষ্টিতেই এরকম পানিতে তারা সবসময় ভোগান্তিতে পড়তে হয়। বিশেষ করে এখানে যারা বাসিন্দা রয়েছে সেই বাসিন্দাগুলো বলছেন যে এখানে অনেকবার এই রাস্তা সংস্কার এবং ড্রেনেজগুলো ওই মূল রাস্তা থেকে অনেক নিচুতে হওয়ার কারণে এই পানিগুলো জমে থাকে, কিন্তু এখানে স্থানীয় যারা প্রতিনিধি রয়েছেন, জনপ্রতিনিধি, তারাও দেখছেন এবং সিটি কর্পোরেশনের লোকজনও যে এখানে এসে কাজ করবেন সেটা কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত এলাকাবাসীও দেখেননি। কিন্তু মূল সড়কে যেগুলো দেখলাম যে সিটি কর্পোরেশনের যারা দায়িত্বরত পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন তারা ড্রেনেজগুলো পরিষ্কার করছেন এবং বিশেষ করে তারা বলছেন যে এখানে যে ড্রেনেজের যে সুড়ঙ্গগুলো যেখানে পানি ঢুকবে সেই জায়গাগুলোতে এই দোকানি অথবা বাসাবাড়ি থেকে ময়লা আবর্জনা ফেলে যে পলিথিন অথবা অন্যান্য যে ময়লাগুলো জমা যায়, যার কারণে পানিগুলো আটকে গিয়ে এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, যার কারণে এই ভোগান্তিগুলো একটু বাড়ছে। ধন্যবাদ মাহমুদ। মিরপুর থেকে জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন মাহমুদুল হাসান। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সব নদ নদীর পানি অস্বাভাবিক বেড়েছে। এতে জেলার ৩য় দফায় বন্যা দেখা দিয়েছে। সিরাজগঞ্জ ও জামালপুর সহ দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় বেড়েছে পানিবন্দীর সংখ্যা। ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জে সুরমা, ধোপাজান, জাদুকাটা ও পাটলাই সহ প্রায় প্রতিটি নদীর পানি বইছে বিপদসীমার উপর দিয়ে। দ্বিতীয় দফা বন্যার ধকল না কাটতেই বাড়িঘরে ফের পানি ঢোকায় চরম দুর্ভোগে পড়তে হলো জেলার নিম্নাঞ্চলের অনেক মানুষকে। পানিতে সয়লাব পশ্চিম তেঘরিয়া উকিলপাড়া এলাকা। ঘরের মাঝে ফের আর একবারের জায়গা 3 বার গড় ঠিক করতে গেলে আরেকবার আই হয়।
বন্যা দীর্ঘস্থায়ী হওয়ায় দুর্ভোগ কমছে না সিলেটের বানভাসী মানুষের। জেলার সুরমা ও কুশিয়ারা নদীর পানি 3টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। জলমগ্ন রয়েছে ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, ওসমানীনগর, কানাইঘাট ও জকিগঞ্জের 437 গ্রামের প্রায় 2 লাখ মানুষ। যমুনার পানি বেড়েই চলছে সিরাজগঞ্জে। জেলার 5 উপজেলার 34টি ইউনিয়নে পানিবন্দীর সংখ্যা 1 লাখ ছাড়িয়েছে। খাবার ও বিশুদ্ধ পানির সংকটে চরম ভোগান্তি পোহাচ্ছেন দুর্গত এলাকার মানুষ। এদিকে পানি বাড়ায় ভাঙনের তীব্রতা বেড়েছে জেলার শাহজাদপুরের নদী তীর এলাকায়। সারাদিন পানির মধ্যে থাকি, মনে করেন হঠাৎ মোটার বাজার মেয়ে ঘুরে ঘুরে আবার বাচ্চা পিঁপড়ায় কামড় দেয়, বুঝছে ঘরের মধ্যে শরীর ভর পিঁপড়া ওঠে। ঘর দরজায় পানির মধ্যে থাকতে থাকতে হাত পায়ে গা উঠে গেছে। নতুন করে পানি বাড়ছে গাইবান্ধার তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর। বাড়িঘর ডুবে গেছে জেলার 165টি চরে। বাধ্য হয়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কিংবা নৌকায় আশ্রয় নিয়েছে দুর্গত এলাকার মানুষ। চর থেকে অন্য চলে যাচ্ছে, ওপার থেকে পারে আসতেছে পানি বলার কারণে। আমরা কোথায় যাবো, কোন জায়গা পাই, রাস্তাঘাট বা স্কুল ফিল্ড আশ্রয় কেন্দ্র, এগুলোর মধ্যে আমরা। কুড়িগ্রামের ধরলা, তিস্তা ও দুধকুমার নদীর পানি বিপদসীমার নিচে নেমে যাওয়ায় জেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে 9 উপজেলার 55টি ইউনিয়ন এবং একটি পৌরসভার 2 লক্ষাধিক মানুষ এখনো পানিবন্দী। 8-10 দিন থেকে পানি, মানে খাওয়া দাওয়া চলাফেরা করার কষ্ট হবে। জল পানির জন্য বের হতে পারি না, বাচ্চা কোচ্চা নিয়ে অনেক সমস্যা, খাওয়া দাওয়ার কষ্ট। জামালপুরে যমুনা ও ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। দুর্ভোগ বেড়েছে লক্ষাধিক মানুষের। বন্ধ হয়েছে উলিয়া, আমতলী এবং মাহমুদপুর মেলান্দহ সড়ক যোগাযোগ। বৃষ্টি অব্যাহত থাকায় নেত্রকোনার কর্মাকান্দার 8টি ইউনিয়নের নিম্নাঞ্চল ফের প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। মেলা অনেক বাড়িঘর উঠছে, অনেক পানি হয়েছে, এই বাড়তির দিকে আছে, বন্যা অনেক সম্ভাবনা আছে। আজকে যেভাবে বৃষ্টি হয়েছে, সারাদিন বৃষ্টি দিলে রাস্তাগুলো তলে হয়ে যাবে। কিছুদিন বৃষ্টি হলে আমাদের বাড়ি ঘর ডুবে যাবে, মানে এগুলো ভয়াবহ অবস্থায় আছে। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক। দর্শক, কিছুক্ষণ আগে সুনামগঞ্জ ও সিলেটের বন্যা পরিস্থিতি সম্পর্কে জানিয়েছেন আমাদের সহকর্মীরা। গত 24 ঘন্টায় সুনামগঞ্জে 155 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। লাউরের গড়ে 226 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আমাদের সুনামগঞ্জের ঠিক উজানে অর্থাৎ ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত প্রচুর হওয়ার কারণে পাহাড়ি ঢল অব্যাহত রয়েছে। তো সেই পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জের নিম্নাঞ্চলে আবারও বন্যা কবলিত হয়ে পড়েছে। সুনামগঞ্জের সুরমা নদীর পানি 40 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। আজ বিপদসীমার 30 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু সুরমা নদীর পানি সুলগর পয়েন্টে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা নদীর পানি 2টি পয়েন্টে, ফেন্সুগঞ্জ এবং অমলসি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার কারণে কুশিয়ারা নদীর তীরবর্তী ফেন্সুগঞ্জ, উসমানীনগর, বালাগঞ্জ এসব এলাকার মানুষ কিন্তু দুর্বিষহ দিন পার করছে। তাছাড়া জকিগঞ্জ, কানাইঘাট বন্যার প্রথম দিকে যেসব এলাকা প্লাবিত হয়েছিল, এসব এলাকার মানুষ কিন্তু এখনও পানিবন্দী অবস্থায় রয়েছে। তো যেহেতু বন্যা দীর্ঘস্থায়ী হচ্ছে, সেসব এলাকার মানুষ কিন্তু দুর্বিষহ দিন পার করছেন। রাজধানীর বাজারে বেশিরভাগ পণ্যের দামই চড়া। সপ্তাহের ব্যবধানে গড়ে কেজিতে 3 থেকে 20 টাকা বেড়েছে চাল, পেঁয়াজ, কাঁচামরিচ ও সবজির মতো নিত্যপণ্যের দাম। তবে স্থিতিশীল রয়েছে ডাল, ভোজ্য তেল ও চিনির মতো কিছু পণ্যের দর। এমন অবস্থায় বাজারে তদারকি জোরদারের দাবি জানিয়েছেন ক্রেতারা। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। মুষলধারে বৃষ্টির পর ক্রেতাশূন্য রাজধানীর অধিকাংশ কাঁচা বাজারে আরও চড়েছে নিত্যপণ্যের দাম। এই যেমন গেল সপ্তাহে 90 থেকে 95 টাকা দরে বিক্রি হওয়া পেঁয়াজ উঠেছে 110-এ। একইভাবে আদায় বেড়েছে 20 টাকা আর রসুন বিক্রি হচ্ছে 200 টাকায়। সরবরাহ সংকটে এই দর বৃদ্ধি দাবি বিক্রেতাদের। পেঁয়াজের সাথে তুলনা দেশি পেঁয়াজের দাম একটু বেশি, আর পেঁয়াজের দাম বেশি, আদার দাম বেশি, আর রসুনের গ্যাসের সাথে যা ছিল বর্তমানে তাই আছে। তারা বলে আমাদের কেনা বেশি, আমরা কিনে আনি বেশি। আগে গত সপ্তাহে পেঁয়াজ ছিল 102 টাকা, 103 টাকা, এখন 110 টাকা, 112 টাকা পাইকারি বাজারে। চড়া দাম কাঁচামরিচেও সপ্তাহের ব্যবধানে 20 টাকা বেড়েছে এই পণ্যটির দর। সপ্তাহ দুয়েক আগেও বাজারে ভালো মানের কাঁচামরিচ 200 থেকে 260 টাকা কেজি দরে বিক্রি হয়েছে ঢাকার বাজারে। আজ তা উঠেছে 280 থেকে 300 টাকায়। মাল মূলত আমদানি আছে, যে পরিমাণ আমদানি আছে চাহিদার পরিমাণ আমদানি আছে, কিন্তু আমরা বেশিরভাগ সিন্ডিকেটের মাধ্যমে মালগুলো করে স্টক করে রাখে, মাল ছাড়ে না। ডে বাই ডে যেভাবে
পণ্য সামগ্রীর দাম বাড়ছে, বিশেষ করে সবজি বলি, মাছ বলি বা অন্যান্য যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, এগুলো আসলে দুর্বিষহ। এদিকে নতুন করে দর বেড়েছে চালে। 2 সপ্তাহের ব্যবধানে বাজারে সব ধরনের চিকন আর সরু চালের দাম কেজিতে 3 থেকে 6 টাকা পর্যন্ত বেড়েছে। সব থেকে বেশি বেড়েছে বাসমতি চালে 8 থেকে 10 টাকা। ব্যবসায়ীরা বলছেন কোরবানির ঈদের পর থেকেই এই দরের ঊর্ধ্বগতি। চাউলের বাজারটা একটু বাড়তি। সব থেকে বেশি বাড়ছে কোন চাল? এই যে মিনিকেট চাউল আছে, আটাইশ চাউল আছে, নাজির চালে বাড়ছে একটু বেশি। সবচেয়ে বেশি বাড়ছে আপনার বাসমতির দাম, মিনিকেট, আটাশ, নাজির সব চালের দামে আপনার 4-5 টাকা করে বেড়ে গেছে। এটা বাড়ার প্রতি আমরা কোনো যুক্তি দেখি না। গত মাসের শেষের দিকে টানা বৃষ্টির কারণে বাজারে প্রায় সব ধরনের সবজির দাম বেড়ে যায়। পরে সরবরাহ স্বাভাবিক হলেও কিছু পণ্যের দাম বাড়তি রয়ে গেছে। এই যেমন করলা, বেগুন, কচুরলতির কেজি বিক্রি হচ্ছে 100 থেকে 120-এ, টমেটো 150 থেকে 180 টাকা, আর আলু উঠেছে 60 থেকে 65-তে। মালের দাম অতিরিক্ত বেশি। এই যে করলা, এই যে উস্তাটা আমরা গেছে সপ্তাহে বেশি 60 টাকা 80 টাকা, 80 টাকা থেকে 100 টাকা হাইস্ট। গেছে সপ্তাহে 7 দিন আগে, এই সপ্তাহে বেচতেছে 140 টাকা। মালের দাম কোথায় যায় পড়ছে? মাল যতই দিন যাচ্ছে ততই মাল কমে যাচ্ছে, আর দামটা তত বাড়তেছে। যেমন ভেন্ডি শেষের দিকে, চিচিঙ্গা শেষের দিকে, মানে সব মালে এখন শেষ দিকে নতুন সবজি উঠবো, তার জন্য দামটা একটু বেশি। তবে ডাল, তেল, চিনি সহ স্থিতিশীল রয়েছে বেশ কিছু পণ্যের দর। রঞ্জিবুল মিজান, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। স্বাধীনতা বিরোধীদের প্রেতাত্মারা কোটা সংস্কার আন্দোলনের নামে ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জাংশনে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। আপনারাও বুঝতেছেন, আমরাও বুঝতেছি, কিন্তু আমার বিশ্বাস নতুন প্রজন্মের যারা ছাত্রীরা যারা এই কোটার ব্যাপারে তাদের বক্তব্য পেশ করেছে এবং সর্বোচ্চ আদালত যেই আদেশ দিয়েছেন সেই আদেশ তারা মেনে তারা অবশ্যই ঘরে ফিরে যাবে। দিন দিন পাহাড় ধসে মৃত্যুর সংখ্যা বাড়লেও বন্ধ হচ্ছে না ঝুঁকি নিয়ে বান্দরবানে পাহাড়ের পাদদেশে বসবাস। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করেই সেখানে থাকছেন বাসিন্দারা। মাইকিং সহ বিভিন্ন ধরনের প্রচারে কর্ণপাত করেন না তারা, ফলে মৃত্যু ঝুঁকি বাড়ছেই। বান্দরবান প্রতিনিধি কৌশিক দাসের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বর্ষা এলেই বাড়ে পাহাড় ধস। সরকারি হিসেব বলছে বর্ষা মৌসুমে বান্দরবানের বিভিন্ন এলাকায় গত 5 বছরে পাহাড় ধসে মারা গেছেন প্রায় 64 জন, আর 1 দশকে এই মৃত্যুর সংখ্যা অন্তত 105 জনের অধিক। এত মৃত্যুর পরেও বান্দরবানের ইসলামপুর, লাঙ্গিপাড়া, হাফেজঘোনা, কালাঘাটা, বনরূপাপাড়া, সিদ্দিকনগর, ক্যাচিংঘাট সহ বিভিন্ন এলাকায় হাজারো পরিবার পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে। এছাড়া রুমা, লামা, আলীকদম, থানচি, নাইক্ষণছড়ি, বংছড়ি উপজেলাতে পাহাড় কেটে ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করে অনেকে। এতে পাহাড় যেমন বিলীন হচ্ছে, তেমনি বাড়ছে পাহাড় ধসে মৃত্যুর সংখ্যাও। অনেকে ছোট ছোট ঘর করার জন্য মাটি কাটে, মাটি কাটার কারণে পাহাড় ধস হয়, ভেঙে নিচে পড়ে যায়, মানুষ মারা যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে বৃষ্টি আমার বাসার সাইডে দিয়ে ভাঙা ফুরে গেছে, এখন আমরা উঠতে নামতে পারতেছি না, আমাদের খুব কষ্ট হইতেছে। অতিবৃষ্টির কারণে ভূমিক্ষয়ের মাধ্যমে পাহাড়ে ফাটল তৈরি হওয়ার পাশাপাশি যত্রতত্র বৃক্ষ নিধন, অপরিকল্পিতভাবে পাহাড় কাটা, প্রাকৃতিকভাবে ভূমিকম্পের কারণে বাড়ছে পাহাড় ধস। এত সংখ্যার মধ্যেও প্রায় লক্ষাধিক মানুষ ঝুঁকি নিয়ে বসবাস করছে পাহাড়ে। বৃষ্টি আছে যখন, বাতাস আছে, তখন আমরা কি ঘরে থাকতে ভয় লাগে, আমরা ঘর ছেড়ে কোথায় যাব। অনেক সময় দেখা যাচ্ছে বৃষ্টি হলে আমরা ঘর থেকে ভয়তে বের হই না, কোন সময় কোন পাহাড় ধসে যায়। পাহাড়ের পাদদেশে বসবাস কমাতে প্রশাসনের চেষ্টা কোনো কাজেই আসছে না। পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থা যারা বসবাস করছে তাদের বিষয়ে আমরা আমাদের কার্যক্রম ইতিমধ্যে আপনারা গ্রহণ করেছি। আপনারা দেখেছেন যে আমাদের উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসারগণ, সহকারী কমিশনার ভূমিগণ এবং পৌরসভা এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান বৃন্দ সকলে কিন্তু একসাথে কাজ করে যাচ্ছে। সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ এই বসবাস বন্ধ না হলে চলতি বর্ষা মৌসুমে পাহাড় ধসে মৃত্যুর মিছিল আরও বড় হবে বলে মনে করছে প্রশাসন। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।
নির্মাণ কাজ পুরো শেষ হওয়ার আগেই গাইবান্ধায় দেবে গেছে একটি সেতুর মূল কাঠামো। বাঁশ গেড়ে ধস ঠেকানোর চেষ্টা করছেন স্থানীয়রা। গাইবান্ধা প্রতিনিধি সিদ্দিক আলম দয়ালের পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। যান চলাচল নয়, শুধু হেঁটে পারাপারের জন্য গাইবান্ধার সুন্দরগঞ্জের বেলকা বাজারের পাশে তিস্তার শাখা নদীর উপর নির্মিত হচ্ছে এই সেতু। এখনো বাকি রেলিং ও সংযোগ সড়কের কাজ। তবে এরই মধ্যে কংক্রিট আর কাঠের সমন্বয়ে নির্মাণাধীন সেতুর ঠিক মাঝ বরাবর দেবে গেছে 4টি পিলার। এ অবস্থায় ধস ঠেকাতে বাঁশ গেড়ে স্থাপনাটি রক্ষার চেষ্টা স্থানীয়দের। চলাচলের সুবিধা হবে ভেবে প্রথমে খুশি হয়েছিলেন তিস্তার শাখা নদীর দুই পারের প্রায় 4 লাখ মানুষ, কিন্তু এখন তা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। গোঁজা মিল দিয়ে কাজটা করে চলে গেল, তা আমরা তো গোঁজা মিলের কাজটা টিকলো না, 15 দিনের মধ্যে ভাঙি চলে গেল। এই ব্রিজটা ভাঙি পড়াতে আমরা বাঁশ দিয়ে খুঁটি দিতেছি। যদি মানুষ মরে তাহলে যারা এই ব্রিজটার কাজ করছে এরাই দায়ী। কখন ভাঙিয়ে এখানে যে মরবে এটা তো বলাই যাবার নাই। এই ব্রিজ দিয়ে তো চলাফেরা করাটা সম্ভবই নয়। 15 দিনের মধ্যে এই ব্রিজটা ভেঙে গেল। এখন এর পরিবর্তন যে ভালো হওয়ার কথা সেটা তো হয় নাই। ধসে পড়ার ঝুঁকি বিবেচনায় সেতু দিয়ে মানুষ চলাচল বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। ক্ষুব্ধ এলাকাবাসী চান দায়ীদের বিচার। এটা যে কাজটা নিচে এই ব্রিজের, এই লোকের সম্পূর্ণ দোষ। ওই লোকের আমাদের দরকার, এখানে এই জনগণের দরকার। টাকা ডুবে লুটপাট করি খায়া এই ব্রিজ গেল ভাঙিয়ে। এখন এই দিকের এলাকার বহু লোক এখন যানবাহন চলাফিরে খুব কষ্ট হওয়ার লাগছে। আমরা চাচ্ছি এর সুষ্ঠু তদন্ত করা হোক বা দ্রুত আমাদের পারাপারের জন্য ভালো, এর থেকে ভালো মানের ব্রিজ দেওয়া হোক। বিষয়টি তদন্তে গঠন করা হয়েছে 5 সদস্যের কমিটি। এই বিষয়ে আমরা একটি সংশ্লিষ্ট যারা টেকনিক্যাল পার্সন আছে তাদেরকে দিয়ে আমরা একটা তদন্ত টিম গঠন করেছি 5 সদস্যের। এই তদন্ত টিম আমাদেরকে রিপোর্ট দেওয়ার পর এখানে সংশ্লিষ্ট যারা দায়ী ব্যক্তি তাদের বিরুদ্ধে আমরা বিধিগত ব্যবস্থা গ্রহণ করব। 2023 সালের জুনে শুরু হয়ে 300 ফুট লম্বা ও 5 ফুট চওড়া সেতুটির মূল অংশের নির্মাণ কাজ শেষ হয় গত জুনের মাঝামাঝি। ব্যয় ধরা হয়েছে প্রায় 29 লাখ টাকা। মাছরাঙা নিউজ ডেস্ক। দুপুরের সংবাদ শেষ করছি। যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, তলিয়ে গেছে রাজধানীর অনেক সড়ক, জলাবদ্ধতা ও যানজটের চরম ভোগান্তি। তৃতীয় দফায় বন্যার কবলে সিলেট অঞ্চল, বাড়ছেই নদ নদীর পানি, উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় বেড়েছে পানিবন্দী মানুষের সংখ্যা। ঢাকার বাজারে আরেক দফা বেড়েছে কাঁচামরিচ, পেঁয়াজ সহ বিভিন্ন নিত্যপণ্যের দাম, ক্রেতাদের ক্ষোভ, তদারকি জোরদারের দাবি। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।